পুরনো ঘড়ি ঠিক করতে গিয়ে নতুন সময়ের প্রস্তাব দিল ছেলে। আমি স্তম্ভিত হয়ে গেলাম যখন সে বলল, মা, এই ঘড়ির মতো সময় এগিয়ে চলেছে। আমি আর অপেক্ষা করতে পারছি না। আমি তোমাকে ভালোবাসি, আমার স্ত্রী হিসেবে চাই। আজ থেকেই নতুন সময় শুরু করি, তুমি আর আমি একসাথে। আমাদের পুরনো ঘড়ি বন্ধ হয়ে গিয়েছিল। বাবার প্রিয় ঘড়ি, অনেক পুরনো। ছেলে বলল, আমি মেরামত করে দেখি। ঘড়ির ভেতরের যন্ত্রপাতি খুলল, কাজ করতে লাগল। আমি পাশে বসে অন্য কাজ করছিলাম, কাপড়ে বোতাম লাগাচ্ছিলাম। ছেলে ঘড়ির কাঁটা ঠিকমতো সেট করছিল। বলল, মা, ঘড়িটা আবার চলবে। আমি বললাম, আরে বাহ, বাবা খুশি হবে। ছেলের ছোট থেকেই মেকানিক্যাল জিনিসে আগ্রহ। হঠাৎ সে ঘড়ির কাঁটা ঘুরিয়ে দিয়ে এই কথাগুলো বলল। ঘড়ির টিকটিক শব্দ যেন আমার বুকের স্পন্দনের সাথে মিলে গেল। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম তার দিকে। এ কেমন মেরামত? ঘড়ি ঠিক হল, কিন্তু আমার ছেলে বেঠিক হয়ে গেল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মালবিকা চৌধুরী। আমার বয়স ৪২ বছর। আমার স্বামীর নাম দেবাশিস চৌধুরী, বয়স ৪৫ বছর। আমাদের ২ সন্তান, অদিতি আর রাহুল। অদিতি ১৯ বছর বয়সী, কলেজে পড়ে। রাহুল ১২ বছর বয়সী, স্কুলে যায়। আমাদের পারিবারিক জীবন বেশ সুখের ছিল। দেবাশিস একটি বড় কোম্পানিতে ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করে। আমি একজন গৃহিণী, তবে বাড়িতেই ছোটখাটো পেইন্টিং-এর কাজ করি। আমাদের বাড়িটা শহরের একটু বাইরে, একটা ছোট কলোনিতে। বাগানের যত্ন নেওয়া আমার নেশা। বাড়ির সামনে রংবেরঙের ফুলের বাগান করেছি। দেবাশিসের অন্য নেশা হল পুরনো জিনিসপত্র সংগ্রহ করা, বিশেষ করে ঘড়ি। আমাদের বাড়িতে কমপক্ষে ২৫টা পুরনো ঘড়ি আছে। প্রতিটির পিছনে একটি না একটি গল্প আছে। সেদিন সন্ধ্যায় আমি রান্নাঘরে খাবার তৈরি করছিলাম। দেবাশিস অফিস থেকে বাড়ি ফিরেছে। একটু পরেই ছেলেমেয়েরাও স্কুল কলেজ থেকে ফিরবে। হঠাৎ দেবাশিস ডাকল, মালবিকা, একবার এদিকে এসো তো। আমি রান্নাঘর থেকে বেরিয়ে ড্রয়িং রুমে গেলাম। দেবাশিস হাতে একটা বাক্স নিয়ে দাঁড়িয়ে আছে। আজ অফিসের পথে একটা পুরনো অ্যান্টিক শপে গিয়েছিলাম। এই ঘড়িটা দেখে আমার মনে হল, এটা অবশ্যই আমাদের সংগ্রহে থাকা উচিত। বাক্সটা খুলে দেখলাম, ভেতরে একটা সুন্দর কাঠের দেয়াল ঘড়ি। ঘড়িটার ফ্রেমে নানা ধরনের খোদাই করা। মাঝখানে ঘড়ির ডায়াল, তার চারপাশে কাঠের উপর খোদাই করা কিছু অদ্ভুত চিহ্ন। এটা কোন যুগের ঘড়ি? আমি জিজ্ঞাসা করলাম। দোকানদার বলছিল, ঘড়িটা ১৯ শতকের শেষের দিকের কোনো এক ইউরোপীয় পরিবারের ছিল। কিন্তু দেখো। দেবাশিস ঘড়িটা ঘুরিয়ে পিছনটা দেখাল। এই যে দেখো, পিছনে বাংলায় কিছু লেখা আছে। আমি অবাক হয়ে দেখলাম, সত্যিই ঘড়ির পিছনে প্রাচীন বাংলা হরফে কিছু লেখা আছে। সময়ের দ্বার। এই কথাটাই স্পষ্ট বোঝা যাচ্ছিল। বাকি লেখাগুলো অস্পষ্ট। ইউরোপীয় ঘড়িতে বাংলা লেখা? এটা তো অদ্ভুত, আমি বললাম। তাই তো। এটা আমাকে আরও বেশি আকর্ষণ করেছে। আর একটা জিনিস, ঘড়িটা বন্ধ। চাবি দিয়ে টানার ব্যবস্থা আছে, কিন্তু চাবিটা নেই। দোকানদার বলছিল, ঘড়িটা নাকি কোনোদিনই চলেনি। তাহলে তুমি কেন কিনলে? আমি জিজ্ঞাসা করলাম। কারণ আমি চেষ্টা করব এটা চালু করতে। দেবাশিস হাসল। আমার মনে হয় এটা মেরামত করা যাবে। ঘড়িটা আমাদের বাড়ির ড্রয়িং রুমে টাঙানো হল। দেবাশিস প্রায় সন্ধ্যায় ঘড়িটা পরীক্ষা করে দেখত, নানারকম চেষ্টা করত এটা চালু করার জন্য। কিন্তু সফল হতো না। একদিন অদিতি কলেজ থেকে ফিরে বলল, বাবা, আমার এক বন্ধু আছে যার বাবা পুরনো ঘড়ি মেরামত করেন। আপনি চাইলে আমি তাকে বলতে পারি। দেবাশিস খুশি হয়ে বলল, নিশ্চয়ই। আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু এর মেকানিজম বোঝা যাচ্ছে না। পরের দিন অদিতি তার বন্ধুর বাবার ফোন নম্বর নিয়ে এল। তিনি হলেন শ্রী সুমন সেনগুপ্ত, একজন বিখ্যাত ঘড়ি সংগ্রাহক এবং মেরামতকারী। দেবাশিস তাকে ফোন করে আমাদের বাড়িতে আসার আমন্ত্রণ জানাল। ২ দিন পর সুমনবাবু আমাদের বাড়িতে এলেন। তিনি ৬০-এর উপর বয়সী একজন ভদ্রলোক, পরনে সাদা পাঞ্জাবি ও ধুতি। চোখে চশমা, মুখে পাতলা হাসি। তিনি ঘড়িটা দেখে প্রথমেই একটু অবাক হলেন। এটা একটা অসাধারণ ঘড়ি, মিস্টার চৌধুরী, তিনি বললেন। এটা সাধারণ ওয়াল ক্লক নয়।
এটা একটা টাইম পোর্টাল ক্লক নামে পরিচিত। টাইম পোর্টাল ক্লক? দেবাশিস জিজ্ঞাসা করল। হ্যাঁ, এই ধরনের ঘড়ি ১৯ শতকের শেষের দিকে ইউরোপে তৈরি হতো। কিছু রহস্যময় গোষ্ঠী বিশ্বাস করত যে এই ঘড়িগুলি সময়ের মধ্যে যাতায়াতের পথ খুলতে পারে। আমরা সবাই হেসে উঠলাম। সত্যি? আমি বললাম। এরকম বিশ্বাস ছিল? সুমনবাবু মাথা নাড়লেন। হ্যাঁ, এটা একটা প্রাচীন ধারণা। তবে আমার বিশ্বাস, এটা আসলে এক ধরনের কোড বা সিফার ডিভাইস ছিল। যাই হোক, এটাকে চালু করা যাবে। আমাকে কিছু টুলস আনতে হবে। আমি কালকে আবার আসব। পরের দিন সকালে সুমনবাবু একটা ছোট্ট বাক্স নিয়ে এলেন, যার মধ্যে নানা রকম যন্ত্রপাতি। তিনি ঘড়িটা নামিয়ে টেবিলের উপর রাখলেন এবং খুব সাবধানে খুলতে শুরু করলেন। আমরা সবাই উৎসুক হয়ে দেখছিলাম। এটা দেখুন, তিনি ঘড়ির ভেতরের যন্ত্রপাতি দেখিয়ে বললেন। সাধারণ ঘড়ির থেকে এটা অনেক জটিল। এর মধ্যে অতিরিক্ত কিছু গিয়ার এবং যন্ত্র আছে, যার কাজ আমি বুঝতে পারছি না। তিনি আরও কিছুক্ষণ পরীক্ষা করে দেখলেন। তারপর বললেন, আমি এটাকে চালু করতে পারব, কিন্তু এর জন্য একটা বিশেষ চাবি তৈরি করতে হবে। আমাকে কিছু মাপজোক নিতে হবে। কালকে সকালে আমি চাবি নিয়ে আসব। সুমনবাবু ঘড়ির যন্ত্রপাতি আবার সাবধানে জায়গামতো বসালেন এবং বিদায় নিলেন। পরের দিন সকালে তিনি একটি ছোট সোনালি চাবি নিয়ে এলেন। এই দেখুন, চাবিটা তৈরি করে এনেছি, তিনি দেবাশিসকে দিলেন। আপনি এটা দিয়ে ঘড়িটাকে চালু করতে পারবেন? দেবাশিস উত্তেজিত হয়ে চাবিটা নিল এবং ঘড়ির পিছনে লাগাল। ধীরে ধীরে চাবিটা ঘোরাল। একটা বিচিত্র শব্দ হল, যেন কোনো গভীর থেকে আসা সুর। ঘড়ির কাঁটা ঘুরতে শুরু করল। চমৎকার, দেবাশিস খুশি হয়ে বলল। এটা চলছে। সুমনবাবু ঘড়িটা আবার দেয়ালে টাঙাতে সাহায্য করলেন। তারপর বললেন, একটা বিষয় মনে রাখবেন। এই ঘড়ির সঙ্গে একটা কিংবদন্তি জড়িত আছে। বলা হয়, পূর্ণিমার রাতে যখন চাঁদের আলো ঘড়ির উপর পড়ে, তখন যদি কেউ ঘড়ির সামনে দাঁড়িয়ে কোনো অতীত সময়ের কথা মনে করে, তাহলে সেই ব্যক্তি সেই সময়ে যেতে পারে। কি? আমরা আবার সবাই হেসে উঠলাম। চমৎকার গল্প, দেবাশিস বলল। সুমনবাবু হাসলেন। হ্যাঁ, গল্প তো বটেই। যাই হোক, এই সেবার জন্য আমার কত দিতে হবে? দেবাশিস তাকে ফি দিল এবং ধন্যবাদ জানাল। সুমনবাবু চলে যাওয়ার আগে আমাকে একটা কাগজে লেখা কিছু দিয়ে গেলেন। এটা ঘড়ির পিছনে লেখা বাংলা অক্ষরগুলোর পূর্ণ অনুবাদ। আমি এটা পড়তে পেরেছি। কাগজটা দেখলাম। লেখা ছিল, সময়ের দ্বার খুলো তোমার মায়াজাল। অতীতের পথে নিয়ে যাও আমায়। যেখানে আছে সব উত্তর। সমস্ত রহস্যের সমাধান। এটা মনে হয় কোনো কবিতা, আমি বললাম। খুব রহস্যময় শোনাচ্ছে। হ্যাঁ, পুরনো জিনিসপত্রের সাথে এরকম রহস্য থাকাটাই তো মজার, দেবাশিস বলল। সেদিন রাতে আমরা ঘুমাতে গেলাম। মাঝরাতে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল একটা অদ্ভুত শব্দে। আমি ঘড়ি দেখলাম, রাত 12টা বাজে। দেবাশিস গভীর ঘুমে। আমি উঠে দেখতে গেলাম। ড্রয়িং রুমের দিক থেকে একটা হালকা আলো আসছে। আমি পা টিপে টিপে সেদিকে গেলাম। ড্রয়িং রুমে ঢুকে দেখি, সেই পুরনো ঘড়িটা থেকে একটা অদ্ভুত নীলাভ আলো বের হচ্ছে। আমি অবাক হয়ে এগিয়ে গেলাম। ঘড়ির ডায়ালটা ঘুরছে, কিন্তু উল্টো দিকে। সেই মুহূর্তে আমি সুমনবাবুর কথা মনে করলাম, পূর্ণিমার রাতে যখন চাঁদের আলো ঘড়ির উপর পড়ে। আজ পূর্ণিমা ছিল। হঠাৎ বাড়িটা কেঁপে উঠল। ঘড়ি থেকে নীল আলোর একটা বৃত্ত ছড়িয়ে পড়ল মেঝেতে। আমি ভয়ে চিৎকার করতে যাচ্ছিলাম, কিন্তু কোনো শব্দ বের হল না। মনে হলো যেন সময় থেমে গেছে। ঘরের সব কিছু অস্পষ্ট হয়ে এলো, আর সেই নীল আলো আমাকে যেন গ্রাস করে ফেলল। পরের মুহূর্তে আমি নিজেকে একটা সম্পূর্ণ অন্য জায়গায় খুঁজে পেলাম। আমি কোথায়? চারপাশে তাকিয়ে দেখলাম, আমি একটা প্রাচীন বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। বাড়িটা দেখতে অনেকটা কলোনিয়াল স্টাইলের, বড় বারান্দা, উঁচু থাম। চারপাশে বিশাল বাগান, নানা রকম ফুলগাছ। দূরে একটা ছোট্ট শহর দেখা যাচ্ছে। আমি অবাক হয়ে ভাবছিলাম, আমি কোথায় এসে পড়েছি। ঠিক তখনই আমি দেখলাম, বাড়ির সামনে কয়েকজন লোক দাঁড়িয়ে আছে। একজন ইউরোপীয় পোশাক পরা মহিলা, একজন ভারতীয় ধুতি পাঞ্জাবি পরা মধ্যবয়সী ভদ্রলোক এবং একটি ছোট্ট বাচ্চা মেয়ে। আমি তাদের দিকে এগিয়ে গেলাম, কিন্তু তারা আমাকে দেখতে পাচ্ছিল না। আমি অবাক হয়ে উপলব্ধি করলাম যে আমি যেন একটা অদৃশ্য দর্শক। মহিলাটি কথা বলল। তার কণ্ঠস্বর যেন দূর থেকে আসছে, কিন্তু আমি তা শুনতে পারছিলাম।
মিস্টার চ্যাটার্জি, আপনার এই ঘড়িটা সত্যিই অসাধারণ। আমি এটা ইংল্যান্ডে নিয়ে যাব গো। মধ্যবয়সী ভদ্রলোক মাথা নাড়লেন। এটা আমার পারিবারিক ঐতিহ্য, ম্যাডাম উইলসন। আমার পূর্বপুরুষরা এটা বানিয়েছিলেন। এই ঘড়ির মধ্যে অনেক রহস্য লুকানো আছে কি? কী রহস্য? মহিলাটি জিজ্ঞাসা করল। ঘড়িটি সময়ের মধ্যে যাতায়াত করার ক্ষমতা রাখে। তবে এটা চালানোর জন্য বিশেষ চাবি প্রয়োজন, যা আমার পরিবারের কাছেই আছে কি? মহিলাটি হাসল। আমি সেই চাবিও কিনতে চাই। না, ম্যাডাম। চাবিটা আমি দিতে পারব না। সেটা হারিয়ে গেলে আমাদের পরিবারের ঐতিহ্য হারিয়ে যাবে গু। মহিলাটি নিরাশ হলেন। ঠিক আছে। তবে ঘড়িটা আমি নিশ্চয়ই নিয়ে যেতে পারি? আপনি সম্মত হয়েছেন গু? ভদ্রলোক মাথা নাড়লেন। হ্যাঁ, ঘড়িটা আপনি নিয়ে যেতে পারেন। তবে এর সম্পূর্ণ ক্ষমতা আপনি কখনো অনুভব করতে পারবেন না গি। হঠাৎ পরিবেশ আবার ঝাপসা হয়ে এল। আমার চারপাশে সবকিছু ঘুরতে লাগল। আমি আবার নিজেকে আমাদের ড্রয়িং রুমে পেলাম, সেই ঘড়ির সামনে দাঁড়িয়ে। এবার ঘড়িটা স্বাভাবিকভাবে চলছে, কোনো নীল আলো নেই। আমি কি স্বপ্ন দেখছিলাম? কিন্তু এটা এত বাস্তব মনে হয়েছিল। আমি কাপা হাতে ঘড়িটা স্পর্শ করলাম। এটা ঠান্ডা এবং স্বাভাবিক। আমি ফিরে গেলাম শোবার ঘরে। দেবাশিস এখনও ঘুমাচ্ছে। আমি শুয়ে পড়লাম, কিন্তু ঘুম এলো না। পরের দিন সকালে আমি দেবাশিসকে আমার অভিজ্ঞতার কথা বললাম। সে হেসে উড়িয়ে দিল। তুমি স্বপ্ন দেখেছ, মালবিকা। সুমনবাবুর গল্প শুনে তোমার মনে ছাপ পড়েছে কি? কিন্তু এটা স্বপ্ন মনে হয়নি কি? আমি জোর দিয়ে বললাম। তুমি কি সত্যিই বিশ্বাস করো যে তুমি সময়ের মধ্যে যাতায়াত করেছ? এটা অসম্ভব। আমি চুপ করে গেলাম। হয়তো সেই ঠিক। হয়তো এটা একটা স্বপ্নই ছিল। কিন্তু পরের দিন আমি একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম। ঘড়ির পিছনে যে বাংলা লেখা ছিল তা পরিবর্তন হয়ে গেছে। এখন লেখা আছে, যা দেখেছ তা বাস্তব। সময়ের দ্বার খোলা আছে। যে খুঁজবে সে পাবে। রহস্যের চাবি তোমারই হাতে গু। আমি কাউকে এ কথা বললাম না। কিন্তু রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ল, আমি আবার ড্রয়িং রুমে গেলাম। ঘড়িটা এখন স্বাভাবিকভাবেই চলছে। আমি ঘড়ির সামনে দাঁড়ালাম, সেই কিংবদন্তি মনে করে। আজ পূর্ণিমা নয়, তাই হয়তো কিছু ঘটবে না। কিন্তু আমি জানতে চাইলাম আরও কিছু। যদি সেই দৃশ্য আমার কল্পনা না হয়, তাহলে এই ঘড়ির ইতিহাস কি? কিভাবে এটা আমাদের কাছে পৌঁছাল? হঠাৎ ঘড়ির কাঁটা থেমে গেল। ঘড়ির ফ্রেমের চারপাশে যে খোদাই করা চিহ্নগুলো ছিল, সেগুলো হালকা আলোতে ঝিলিক দিয়ে উঠল। আমার চোখের সামনে ঘড়ির ডায়ালটা যেন পর্দায় পরিণত হল এবং তাতে ছবি ভেসে উঠল। আমি দেখলাম একটি প্রাচীন বাংলার দৃশ্য। একটি কারিগর খুব মনোযোগ দিয়ে একটি ঘড়ি তৈরি করছে। তার পাশে একজন জ্যোতিষী বসে আছে, যিনি নকশা ও মন্ত্র দিচ্ছেন। ঘড়িটি তৈরি হবার পর সেটি একটি মন্দিরে রাখা হল। বহু বছর পর ব্রিটিশ শাসনকালে ঘড়িটি একটি জমিদার বাড়িতে এলো। তারপর সেই দৃশ্য, যেটি আমি আগের রাতে দেখেছিলাম, ঘড়িটি ম্যাডাম উইলসনের হাতে চলে গেল। তারপর ঘড়িটি ইংল্যান্ডে একটি বড় বাড়িতে। কয়েক প্রজন্ম পর ঘড়িটি একটি নিলামে বিক্রি হল। এরপর ঘড়িটি বিভিন্ন মালিকের হাত ঘুরে ফিরে অবশেষে সেই অ্যান্টিক শপে এলো, যেখান থেকে দেবাশিস এটি কিনেছে। ছবিগুলো মিলিয়ে গেল। ঘড়ির কাঁটা আবার চলতে শুরু করল। আমি অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। এটা সত্যিই ঘটেছে, না আমি আবার স্বপ্ন দেখছি? পরের দিন সকালে আমি শিপ্রাদি, আমাদের কাজের লোক, কে জিজ্ঞাসা করলাম, তুমি কি রাতে কোনো অদ্ভুত শব্দ শুনেছিলে? শিপ্রাদি বলল, হ্যাঁ বুদি, রাত 12টার দিকে আমি উঠেছিলাম। ড্রয়িং রুম থেকে একটা আলো দেখেছিলাম। আমি ভাবলাম হয়তো আপনারা কেউ জেগে আছেন গু। এবার আমি নিশ্চিত হলাম যে এটা কোনো স্বপ্ন নয়। এই ঘড়িটা সত্যিই অলৌকিক ক্ষমতা রাখে। আমি সিদ্ধান্ত নিলাম যে আমি এ বিষয়ে আরও গবেষণা করব, কিন্তু সাবধানে। সেদিন দুপুরে আমি ইন্টারনেটে খোঁজ করতে লাগলাম টাইম পোর্টাল ক্লক কি সম্পর্কে। আমি বিস্ময়কর তথ্য পেলাম। এরকম কিছু ঘড়ি সম্পর্কে কিছু কিংবদন্তি আছে, মূলত ইউরোপ ও এশিয়াতে। এসব ঘড়ির গল্প সময় ভ্রমণের সাথে জড়িত। অনেকেই এসব ঘড়ি বিশ্বাস করে না, কিন্তু কিছু রহস্যময় ঘটনা তাদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তোলে। একটি আর্টিকেলে আমি পড়লাম, এরকম ঘড়ি মূলত পূর্ণিমার রাতে সক্রিয় হয়। কিন্তু যদি কেউ ঘড়ির ভেতরের যন্ত্রপাতি সম্পর্কে জানে, তবে সে যে কোনো সময় এর ক্ষমতা ব্যবহার করতে পারে।
এটা জেনে আমি ভাবলাম, সুমনবাবু কি এই ঘড়ি সম্পর্কে সবকিছু জানেন? আমি সুমনবাবুর ফোন নম্বর খুঁজে বের করলাম এবং তাকে ফোন করলাম। আমি তাকে এ সম্পর্কে কিছু জিজ্ঞাসা করতে চাইলাম। ফোন ধরলেন সুমনবাবুর ছেলে। দুঃখিত, আমার বাবা এখন শহরে নেই। তিনি একটা কনফারেন্সে গেছেন। 2 দিন পর ফিরবেন। আমি ধন্যবাদ জানিয়ে ফোন রাখলাম। 2 দিন? তার মানে আমাকে অপেক্ষা করতে হবে। কিন্তু আমার মন চাইছিল আরও জানার জন্য। সেদিন রাতে আবার আমি ড্রয়িং রুমে গেলাম। ঘড়িটার দিকে তাকালাম। আমি কি আবার চেষ্টা করব? আমি ভাবলাম, এবার আমি যদি অতীতে যাই তাহলে কোনো সময়ে যেতে চাই। আমি মনে মনে ভাবলাম, সেই ঘড়ির প্রথম মালিক, সেই জ্যোতিষী, তার সাথে দেখা করতে চাই। আমি ঘড়ির সামনে দাঁড়ালাম। কিছুই ঘটল না। হঠাৎ আমার মনে পড়ল সুমনবাবু যে চাবিটা দিয়েছিলেন। আমি চাবিটা নিয়ে এলাম, ঘড়ির পিছনে লাগালাম এবং ঘোরালাম। এবার ঘড়ির ডায়াল থেকে নীল আলো বের হতে লাগল। আমি চোখ বন্ধ করলাম এবং সেই জ্যোতিষীর কথা ভাবলাম। যখন চোখ খুললাম, নিজেকে দেখলাম একটি প্রাচীন বাড়ির ভেতরে। আমার চারপাশে প্রাচীন ভারতীয় আসবাবপত্র, দেয়ালে পুরাণের ছবি। একটি দ্বীপ জ্বলছে একপাশে। সামনে একটি টেবিলে বসে একজন বৃদ্ধ, পাতলা দাড়ি, চোখে গানের আলো। তিনি কিছু লিখছিলেন একটি পুঁথিতে। আমি এগিয়ে গেলাম। এবারেও আমি অদৃশ্য বলে মনে হচ্ছিল। বৃদ্ধ লোকটি হঠাৎ মুখ তুললেন, আমার দিকে তাকালেন। তুমি এসেছ, তিনি বললেন। আমি তোমার অপেক্ষা করছিলাম। আমি চমকে উঠলাম। আপনি আমাকে দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি। আমি হলাম গুরুদাস চক্রবর্তী, জ্যোতিষ ও কালবিদ্যার সাধক। আমি জানতাম যে একদিন কেউ ঘড়ির মাধ্যমে আমার কাছে আসবে। আপনি কিভাবে জানলেন? আমি বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলাম। আমি সময়ের গতি দেখতে পাই। আমি এই ঘড়ি তৈরি করেছি যাতে ভবিষ্যৎ প্রজন্ম অতীতের সাথে যোগাযোগ করতে পারে। তুমি ভবিষ্যৎ থেকে এসেছ, তাই না? আমি মাথা নাড়লাম। হ্যাঁ, আমি 2 শতাব্দীরও বেশি সময় পর থেকে এসেছি। তোমার নাম কি? তিনি জিজ্ঞাসা করলেন। মালবিকা, আমি বললাম। মালবিকা, তিনি পুনরাবৃত্তি করলেন। তুমি ঘড়ির রহস্য জানতে এসেছ, তাই না? হ্যাঁ, আমি বললাম। এটা কিভাবে কাজ করে? এই ঘড়ি সাধারণ নয়। এটা একটি যন্ত্র যা সময়ের তরঙ্গ ধরতে পারে। প্রতিটি মুহূর্ত, প্রতিটি ঘটনা, এরা কোথাও হারিয়ে যায় না। সময় একটি বৃত্ত যা ঘুরতে থাকে। এই ঘড়ি তোমাকে সেই বৃত্তের যেকোনো বিন্দুতে নিয়ে যেতে পারে। কিন্তু এটা কিভাবে সম্ভব? আমি জিজ্ঞাসা করলাম। প্রাচীন ভারতে আমরা বিশ্বাস করি যে সময় একটি মায়া। বর্তমান, অতীত, ভবিষ্যৎ, এগুলি সবই একই সময়ে বিদ্যমান। আমাদের মন শুধু একটি সময়ে থাকতে পারে। কিন্তু এই ঘড়ি তোমার মনকে অন্য সময়ে নিয়ে যেতে পারে। আমি কি সত্যিই অতীতে যাচ্ছি, নাকি এটা শুধু একটি দর্শন? আমি জিজ্ঞাসা করলাম। উভয়ই, তিনি বললেন। তোমার দেহ বর্তমানে রয়েছে, কিন্তু তোমার চেতনা সময়ের মধ্য দিয়ে যাত্রা করছে। তুমি অতীত বা ভবিষ্যতের ঘটনা দেখতে পারো, কিন্তু তাদের পরিবর্তন করতে পারো না, শুধু পর্যবেক্ষণ করতে পারো। তাহলে এই ঘড়ি কী উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল? আমি জিজ্ঞাসা করলাম। গানের জন্য, তিনি বললেন। অতীত থেকে শিক্ষা নেওয়ার জন্য। আমরা বিশ্বাস করি সব সমস্যার সমাধান অতীতে রয়েছে। আমরা শুধু সেগুলি খুঁজে বের করতে জানি না। আমি ভাবলাম এই ঘড়ির অদ্ভুত ক্ষমতা সম্পর্কে। আপনি কি জানেন এই ঘড়ি কিভাবে আমাদের কাছে পৌঁছালো? হ্যাঁ, তিনি বললেন। আমি এটা আমার শিষ্যকে দিয়েছিলাম। তারপর এটা তার পরিবারে রইল কয়েক প্রজন্ম ধরে। তারপর ব্রিটিশ শাসনকালে একজন সাহেব এটা দেখতে পেয়ে মুগ্ধ হলেন এবং আমার শিষ্যের বংশধরের কাছ থেকে এটা কিনে নিলেন। তারপর এটা ইউরোপে চলে গেল। আমি কি এই ঘড়ির মাধ্যমে ভবিষ্যতেও যেতে পারি? আমি জিজ্ঞাসা করলাম। হ্যাঁ, তিনি বললেন। কিন্তু সাবধান, ভবিষ্যৎ অনিশ্চিত। তুমি যা দেখবে সেটা শুধু একটি সম্ভাবনা। তোমার নিজের সিদ্ধান্ত, তোমার পরিবারের সিদ্ধান্ত, তা ভবিষ্যৎকে পরিবর্তন করতে পারে। আমি আরও কিছু প্রশ্ন করতে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ আবার সেই ঘূর্ণির অনুভূতি হল। আমি আবার নিজেকে আমাদের ড্রয়িং রুমে পেলাম, ঘড়ির সামনে দাঁড়িয়ে। আমি গভীরভাবে ভাবতে লাগলাম এই অভিজ্ঞতা সম্পর্কে। আমার মনে হল এই ঘড়ি একটি অমূল্য সম্পদ। আমি যদি এর মাধ্যমে সময়ের মধ্য দিয়ে যাত্রা করতে পারি, আমি অনেক জ্ঞান অর্জন করতে পারি। কিন্তু আমি এটা কিভাবে ব্যবহার করব? আমি কি এটা বিজ্ঞানীদের দেখাব?
না, তারা হয়তো এটা নিয়ে পরীক্ষা করতে চাইবে, হয়তো এর যন্ত্রপাতি খুলে ফেলবে। আমি কি আমার পরিবারকে বলবো? দেবাশিস এখনও বিশ্বাস করবে না। হয়তো সে ভাববে আমি পাগল হয়ে যাচ্ছি। আমি সিদ্ধান্ত নিলাম যে আমি এটা নিজেই ব্যবহার করব, কিন্তু সাবধানে। আমি এর মাধ্যমে বিভিন্ন সময়ে যাব, গান সংগ্রহ করব। কিন্তু তার আগে আমি সুমনবাবুর সাথে কথা বলব। তিনি নিশ্চয়ই এই ঘড়ি সম্পর্কে আরও জানেন। পরদিন সকালে আমি আবার সুমনবাবুর বাড়িতে ফোন করলাম। এবার তিনি নিজেই ফোন ধরলেন। সুমনবাবু, আমি মালবিকা চৌধুরী। আপনি আমাদের বাড়িতে ঘড়ি মেরামত করতে এসেছিলেন, মনে আছে? হ্যাঁ, মিসেস চৌধুরী। ঘড়িটা ঠিকমতো চলছে তো? হ্যাঁ, চলছে। কিন্তু আমি এ বিষয়ে আপনার সাথে কথা বলতে চাই। আপনি কি আজ আমাদের বাড়িতে আসতে পারবেন? অবশ্যই, আমি দুপুরের পর আসতে পারি গু। দুপুরের পর সুমনবাবু আমাদের বাড়িতে এলেন। দেবাশিস অফিসে, রাহুল স্কুলে, অদিতি কলেজে। শুধু আমি ছিলাম বাড়িতে। আমি তাকে ড্রয়িং রুমে বসালাম, চা দিলাম। তারপর সরাসরি প্রশ্ন করলাম, সুমনবাবু, আপনি কি এই ঘড়ির সত্যিকারের ক্ষমতা সম্পর্কে জানেন? তিনি চায়ে চুমুক দিয়ে আমার দিকে তাকালেন। আপনি কি অনুভব করেছেন? হ্যাঁ, আমি বললাম। আমি এর মাধ্যমে অতীতে গেছি। আমি জানি এটা অবিশ্বাস্য শোনাচ্ছে, কিন্তু গু। তিনি হাত তুলে আমাকে থামালেন। না, তা অবিশ্বাস্য নয়। আমি জানি ঘড়িটার ক্ষমতা সম্পর্কে। আমি নিজেও এটার মাধ্যমে ভ্রমণ করেছি। আমি অবাক হয়ে গেলাম। আপনিও? আপনি কিভাবে জানলেন এই ঘড়ি সম্পর্কে? আমার পরিবারের সাথে এই ঘড়ির একটা যোগাযোগ আছে, তিনি বললেন। আমার পূর্বপুরুষরা ছিলেন সেই গুরুদাস চক্রবর্তীর শিষ্য, যিনি এই ঘড়ি তৈরি করেছিলেন গু। কিন্তু কিভাবে আপনি জানলেন যে ঘড়িটা আমাদের বাড়িতে আসবে? এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, তিনি বললেন। আমি খুঁজে বের করেছি যে ঘড়িটা ওই অ্যান্টিক শপে বিক্রি হচ্ছে। তারপর আমি জানতাম যে আপনার স্বামী পুরনো জিনিস সংগ্রহ করেন। আমি দোকানদারকে বলেছিলাম, যদি দেবাশিসবাবু আসেন তাহলে তাকে এই ঘড়িটা দেখাতে গু। কিন্তু কেন? আমি জিজ্ঞাসা করলাম। কেন আপনি চাইলেন যে ঘড়িটা আমাদের বাড়িতে আসুক? কারণ ঘড়িটা কারো না কারো কাছে আসবেই, যে এটার ক্ষমতা ব্যবহার করবে, তিনি বললেন। আমি চেয়েছিলাম এটা এমন কারো কাছে আসুক, যে এটাকে সম্মান করবে এবং এর ক্ষমতা বিবেচনার সাথে ব্যবহার করবে। আপনার পরিবার সম্পর্কে আমার ভালো ধারণা ছিল। আপনি কি জানেন এটা ঠিক কিভাবে কাজ করে? আমি জিজ্ঞাসা করলাম। হ্যাঁ, তিনি বললেন। ঘড়ির ভেতরে একটি বিশেষ পাথর আছে, যা নাকি হিমালয় থেকে সংগ্রহ করা হয়েছিল। এই পাথরের ইলেকট্রোম্যাগনেটিক প্রপার্টিস আছে, যা মানুষের মস্তিষ্কের উপর প্রভাব ফেলতে পারে। যখন ঘড়ির চাবি দেওয়া হয়, পাথরটি কিছু বিশেষ তরঙ্গ উৎপন্ন করে, যা মস্তিষ্ককে একটি অল্টার্ড স্টেট অফ কনশাসনেসে নিয়ে যায়। এই অবস্থায় আপনি সময়ের মধ্য দিয়ে যাত্রা করতে পারেন গু। আমার শরীর সত্যিই অতীতে যায় না, তাই না? আমি জিজ্ঞাসা করলাম। না, শুধু আপনার চেতনা যায়, তিনি বললেন। আপনার শরীর এখানেই থাকে, একটা ট্রান্সলাইক স্টেটে। কিন্তু আপনার অনুভূতি সত্যিকারের আপনি অতীত বা ভবিষ্যতে যা দেখেন, তা আপনি সত্যিকারভাবেই অনুভব করেন গু। আমি কি এই ক্ষমতা নিয়ন্ত্রণ করতে পারি? আমি কি ঠিক করতে পারি কোনো সময় যাব? হ্যাঁ, তিনি বললেন। আপনি ঘড়ির সামনে দাঁড়িয়ে স্পষ্টভাবে ভাবুন কোথায় যেতে চান, কোনো সময়ে, কোনো জায়গায়। ঘড়ি আপনার ইচ্ছা অনুসারে আপনাকে নিয়ে যাবে গু। আমি গভীরভাবে ভাবতে লাগলাম। তারপর জিজ্ঞাসা করলাম, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা কি নিরাপদ? এতে কি কোনো বিপদ আছে? সুমনবাবু একটু চিন্তিত দেখালেন। হ্যাঁ, কিছু ঝুঁকি আছে, তিনি বললেন। প্রথমত, আপনি যখন ট্রান্স স্টেটে থাকেন, আপনি এই বাস্তবতার প্রতি সচেতন থাকেন না। যদি কেউ তখন আপনাকে ডাকে, আপনি সাড়া দেবেন না। এটা বিপজ্জনক হতে পারে। দ্বিতীয়ত, যদি আপনি খুব দীর্ঘ সময় ধরে সেই অবস্থায় থাকেন, আপনার মস্তিষ্ক ও শরীরের উপর চাপ পড়তে পারে। তাই আমি বলবো, একবারে 15 মিনিটের বেশি সময় যাত্রা করবেন না গে। বুঝেছি, আমি বললাম। আর কোনো সতর্কতা? হ্যাঁ, একটি খুব গুরুত্বপূর্ণ সতর্কতা, তিনি বললেন। আপনি যেখানেই যান, যাই দেখুন না কেন, মনে রাখবেন আপনি শুধু একজন পর্যবেক্ষক। আপনি কোনোভাবেই ঘটনাবলী পড়ি